দর্শক, প্রবাসে পরবাসের আজকের বিশেষ পর্বে আমরা স্মরণ করব বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল অধ্যায়, তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি শুধু দেশের রাজনীতি নেত্রী ছিলেন না, ছিলেন প্রবাসীদের আশ্রয়স্থল। প্রবাসীদের নিয়ে তার চিন্তা, তার ব্যতিক্রমধর্মী মানসিকতা এবং প্রবাসীদের রাষ্ট্রীয় মূলধারায় সম্পৃক্ত করার প্রয়াস সবই উঠে আসবে স্মৃতির পাতায়। সাথে থাকছে প্রবাসে গ্লোবাল নেতৃত্বে জিবিএ এবং বিএটিসি এর ভূমিকা নিয়েও আলোচনা। আপনাদের সঙ্গে আছি পুরো সময় জুড়ে আমি মাসুক সিদ্দিক, এবং আজকে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপি সাবেক সভাপতি, আন্তর্জাতিক বিষয়ক সাবেক সম্পাদক এবং কমিউনিটি লিডার জনাব মাহিদুর রহমান। আরও আছেন গ্লোবাল বাংলাদেশি অ্যালায়েন্স বা জিবিএ এর প্রতিষ্ঠাতা সদস্য ও বাংলাদেশি আমেরিকান টেক কোয়ালিশন বিএটিসি এর সাধারণ সম্পাদক আহমেদ সোহেল। আরও উপস্থিত রয়েছেন গ্লোবাল বাংলাদেশি অ্যালায়েন্স বা জিবিএ এর কো চেয়ার কাউসার চৌধুরী। সকলকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আপনি কেমন আছেন? আমরা ভালো আছি। থ্যাংক ইউ ফর ইনভাইটিং আস। খুবই ভালো লাগতেছে অনেকদিন পরে আপনার সাথে আবার আমি বসলাম। আমি তো গত লাস্ট টাইম যখন আসছিলাম আপনি তো উপস্থাপক ছিলেন আর টিভিতে। নাইস টু সি ইউ, নাইস টু সি ইউর দর্শকবৃন্দ যারা আছেন সকলকে সংগ্রামী সালাম, শুভেচ্ছা জানাচ্ছি। একদমই সুন্দর করে আসলে আজকের আয়োজনের সূচনাটা আপনি করে দিলেন। এরপরে একটু সোহেল ভাই আপনার কাছে যাই। জি, ধন্যবাদ আপনাকে মাসুক ভাই। আপনার আজকের এই আরটিভির স্টুডিওতে এসে অনেক ভালো লাগছে এবং আপনাদের দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে আজকে সুন্দরভাবে আপনি যেভাবে উপস্থাপনা করলেন সুন্দরভাবে আমরা কথা বলতে পারবো। আমাদের সম্মানিত মাহিদুর রহমান ভাই আছেন এখানে এবং জিবিএর কো চেয়ারম্যান আমাদের কাউসার চৌধুরী ভাই আছেন। সো আশা করছি একটা সুন্দর সময় কাটাতে পারবো। তাই আশা করছি, এবং সত্যিই আজকে একটা সুন্দর সময় কাটতে যাচ্ছে আমাদের। কাউসার ভাইয়ের কথা বলছিলেন, কাউসার ভাই একটু আপনার মুখ থেকে শুনি কিছু। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং আস। আনফর্চুনেটলি আমাদের আরেকজন কোচের মিজান ভাই আজকে আসতে পারে নাই, বিকজ ওনার খুব শর্ট টাইম, উনি কয়েকদিনের ভিতরে চলে যাচ্ছে ব্যাক টু দ্য ইউএস। মানে আই হোপ যে খুব ভালো একটা ইন্টারেস্টিং কনভারসেশন আজকে হয়। থ্যাংক ইউ। অবশ্যই অবশ্যই, আমরাও তাই আশা করছি। একদমই শুরুতে আমরা মাহিদুর রহমান স্যার আপনার কাছে চলে যাচ্ছি। আপনার কাছে জানতে চাইবো যে আপনি তো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার খুব কাছের মানুষ ছিলেন এবং প্রবাসীদের প্রতি তার দৃষ্টিভঙ্গি এবং ভালোবাসা দুটো খুব কাছে থেকে আপনি দেখেছেন। তার দৃষ্টিভঙ্গি, সেই জিনিসগুলো এখনো নিশ্চয়ই স্মৃতিতে আপনার আছে, একটু যদি শেয়ার করেন। প্রথমে আমি যেটা বলবো যে বাংলাদেশ হ্যাজ লস্ট এ গ্রেট লিডার লাইক বেগম খালেদা জিয়া। আমরা যার নেতৃত্বে, বিশেষ করে আমার রাজনীতি শুরু হয় প্রবাস জীবনে ওনার নেতৃত্বে। তো আজকে উনি নাই আমাদের মধ্যে। আমরা সবাই জাতি হিসেবে শোকাহত, মর্মাহত, এবং ওনার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। আমাদের অবশ্যই আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সাথে আমরা তৎকালীন সময়, উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, এখন চেয়ারম্যান হয়ে গেছেন, ওনার সাথে আমরা আসছিলাম একসাথে গত 25শে ডিসেম্বর। আসার পরে আমাদের যে আনন্দ উল্লাস যেটা করার কথা, বেশি দিন যায় নাই আমাদের নেত্রীকে আমরা হারাতে হয়েছে। এখানে মুক্তিযুদ্ধ থেকে, সিন্স দি ডিক্লারেশন অফ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বাই আওয়ার গ্রেট লিডার মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি তৎকালীন সময় মেজর জিয়া, তৎকালীন সময় থেকে আমাদের নেত্রী, উনি একজন বীরাঙ্গনা, উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। ওনার দুইজন শিশু সন্তানকে নিয়ে উনি যেভাবে কষ্ট করেছেন দেশের জন্য। তারপরে ওনার স্বামী আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের মারা যাওয়ার পর উনি যখন দলের হাল ধরেছেন, তারপর থেকে উনি যেভাবে দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, মানুষের পাশে, দেশের স্বার্থে রক্ষা করার জন্য উনি যেভাবে আত্মনিয়োগ করেছেন নিজেকে, এই ধরনের বিরল একজন নেত্রী, মানে কিংবদন্তি লিডার আই মাস্ট সে। একদম। এবং পাবো কিনা আমরা জানি না, বাট এটা আমাদের জন্য একটা বড় অ্যাসেট ছিলেন উনি। উনি একজন জাতির ঐক্যের প্রতীক ছিলেন। ওনার নেতৃত্ব, ওনার রাজনীতি সবকিছুই আস্তে আস্তে যেভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, যে উনি গণতন্ত্রের জন্য একজন আপসীন নেত্রী ছিলেন। দেশের স্বার্থের জন্য উনি কোনো সময় কারোর সাথেই ক্ষমতায় যাওয়ার জন্য পিছনের দরজা দিয়ে আতাত করেন নাই, মাথা নত করেন নাই। দেশটাকে আগে সামনে রেখেছেন, দেশের মানুষকে সামনে রেখেছেন, তারপরে উনি রাজনীতি করেছেন। একদমই তাই। আপনার কথা রেশ ধরেই স্যার আমরা বলতেই চাই যে উনি ছিলেন একদম চম্পক স্পর্শ, যার স্পর্শে আসলে সবকিছু আলোকিত হয়েছে এবং তার আলোয় এখনো আমরা ছড়াচ্ছি কোনো না কোনো ভাবে। স্যার আপনার কাছে জানতে চাইবো যে তার আমলে প্রবাসীদের সাথে উনি যখন মত বিনিময় করতেন কিভাবে করতেন? দেখেন, উনি আমরা ওনাকে বলি যে মাদার অফ
democracy. She was really like a mother. একদম She was a leader, she was a guardian. So the way she used to behave with her নেতা কর্মীদের সাথে এক্স্যাক্টলি মায়ের মতো, অভিভাবকের মতো। তো নেত্রীকে আমরা প্রবাসীরা সবসময় যেভাবে দেখেছি, আমি আগেই যেটা বললাম, যে she was not only a political leader of the party, she was like a mother, she was like a guardian. And আমাদেরকে এইভাবেই দেখতেন, এবং প্রবাসীদের প্রতি ওনার আলাদা একটা সফট কর্নার ছিল, যার কারণে উনি প্রবাস কল্যাণ মন্ত্রণালয় তৈরি করে দিয়েছিলেন উনার উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন। বিকজ প্রবাসীরা উনি এইভাবে দেখতেন যে দে আর অ্যান অ্যাসেট, নট এ লাইবিলিটি। এবং আমরা রেমিটেন্সের মাধ্যমে যে জাতীয় অর্থনীতিতে আমরা যোগান দিয়েছি, আমরা সাহায্য করেছি, সেটা উনি অত্যন্ত আন্তরিকভাবে এটা মনে করতেন এবং স্মরণ করতেন, যার কারণে প্রত্যেকটা ক্ষেত্রেই, এবং প্রবাসীদের ভোটাধিকারও দেওয়ার জন্য ওনার একটা আপ্রাণ ছিল। আলটিমেটলি ওনারই দল এবার প্রবাসীদের ভোটাধিকার দেওয়ার জন্য সমর্থন করেছে। তো আমি যেটা বলবো যে বেগম খালেদা জিয়া গ্রেট লিডার, গ্রেট অভিভাবক, এবং জাতির জন্য একটা বিশাল একটা লস। কিন্তু উনি মৃত্যুর আগে যেভাবে আপনার কয়েকটা কথা বলে গিয়েছেন দেশের স্বার্থে, উনি সবসময় বলেছেন দেশের জন্য আন্দোলন করেন, দেশকে রক্ষা করার জন্য আন্দোলন করেন, দেশের মানুষের জন্য আপনারা লড়াই করেন। উনি জানতেন যে বিগত পতিত সরকার, যে ফেসিস্ট সরকার, যারা বলেছেন যে এই দেশ এবং দেশের মানুষ এই সরকারের হাতে নিরাপদ ছিল না। তার পাশাপাশি আপনি দেখেন যে উনি কতটুকু দেশপ্রেমিক একজন মানুষ ছিলেন। মানে 111 থেকে ধরে পতিত আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা পার্সোনাল এজেন্ডা নিয়ে ওনাকে বিভিন্নভাবে হ্যারাস করেছেন, বিভিন্ন হেয় প্রতিবন্ধ করেছেন। তারপরে বিদেশে পাঠানোর জন্য মঈন ফখরুল চেষ্টা করেছে, তারপরে আপনার শেখ হাসিনাও চেষ্টা করেছেন, কিন্তু সেখানে উনি সারেন্ডার করেননি। উনি সবসময় বলেছেন দেশের আমার ঠিকানা হলো দেশে, আমার এই দেশ, আমার দেশের মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক, এই দেশ ছেড়ে আমি কোথাও যাব না, মরলে এখানেই মরবো, বাঁচলে এখানেই বাঁচবো। এটা উনি কিন্তু মরে প্রমাণ করে দিয়েছেন। তো এই জন্য আমি যেটা বলবো যে বেগম খালেদা জিয়া সম্বন্ধে বলতে গেলে অনেক কিছুই বলা যায়, এবং ওনার স্মৃতি যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে, যতদিন গণতন্ত্র থাকবে, সেখানে বেগম খালেদা জিয়ার, আমাদের নেত্রীর যে অবদান, সেটা সবসময় চিরস্মরণীয় থাকবে মানুষের হৃদয়ে। এটাই বাস্তব কথা। সত্যি তাই। এবং সুরুচি, সুন্দর ব্যবহার, মানবিকতা, সবকিছুর যেন মানে অনন্য উদাহরণ, এর চেয়ে বড় উদাহরণ আমরা এখনো হাতে খুঁজে পাই না। একটা কথা শুধু অ্যাড করতে চাই যে উনি যে একজন মানবিক নেত্রী ছিলেন, উনি যে মানে অত্যন্ত মহিষী একজন নেত্রী ছিলেন, এটা প্রমাণ করেছে ওনার মৃত্যুর পরে মানুষ কিভাবে ওনাকে ভালোবাসত। একদমই তাই। মৃত্যুর আগেও আমরা পেয়েছি, শেখ হাসিনা যখন ওনাকে জেলে পাঠালো অন্যায়ভাবে, সেখানে দেখেছি যখন লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে ওনাকে, কোর্টে যখন আসতেন, দেখছেন না কিভাবে মানুষ ওনাকে মানে ওনার গাড়ির বহরের ডানে বায়ে পিছনে সামনে থাকতো। এটা প্রমাণ করে যে উনি যতই শেখ হাসিনা চেষ্টা করেছিলেন না কেন ওনাকে মানে অন্যায়ভাবে হেয় প্রতিপন্ন করার, কিন্তু জাতির হৃদয় থেকে সরাতে পারেননি। উনি আসলেই একজন ক্ষণজন্মা মহিলা ছিলেন, বাংলাদেশের সর্বকালের একজন সর্বশ্রেষ্ঠ একজন, মানে যেভাবে আমরা ওনার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে পেয়েছি একজন ক্ষণজন্মা পুরুষ হিসেবে, তেমনি ওনার সহধর্মিনী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সহধর্মিনী বেগম খালেদা জিয়াও এইভাবেই উনি সুনাম অর্জন করতে। একদমই তাই। বাঙালি জাতির স্মৃতিপটে আসলে তারা আছেন, তারা থাকবেন। আসলে স্মৃতিচারণই আমরা আজকে পুরোটা সময় জুড়ে বেশিরভাগ সময় হয়তো বা করবো। একটু কাউসার ভাই আপনার কাছে চলে যাই, যে আপনার স্মৃতিতেও তো আপনার শৈশবের বেশ কিছু স্মৃতি রয়েছে, একটু ছোট্ট করে শুনতে চাই সেই দিনগুলোর কথা। মাহিত ভাই যে বলতেছিল একটা কথা, যে ওনার যে একটা কারেজিয়াসনেস ছিল, তা আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে, আমার বাচ্চা 2জন আছে, তোদেরকে একটা গল্প বলতাম যে আমার ফেভারিট এক গ্র্যান্ড আন্ট, উনি মারা গেল, আমার সাথেই সবসময় থাকতো। মানে আমার আম্মা ইংল্যান্ডে চলে যেত নানাদের ওখানে, খালাদের ওখানে, তা ওই সামারগুলো তখন ওই নানি আমার সাথে থাকতো। তো উনি আনফর্চুনেটলি হার্ট অ্যাটাকে মারা যায়। তো তারপরে বডিটা তো আমার বাসায় রাখলো, আমার আম্মা চলে আসছে তখন হলো যে এরশাদ সাহেবের একদম ডিক্টেরিয়াল রেজিমের একদম ব্রাঞ্চ, এইটার অ্যাকচুয়ালি এই সিচুয়েশনে কয়েকদিন পরে ওনাকে ধরে নিয়ে যায় সাভারে। এত মানে অ্যাট্রসিটি, এত ওনার ভিতরে মেন্টাল টর্চার, মানে ওনাকে খুঁজতেছে সব দিক দিয়ে,
ইয়েট উনি ওই রাত্রেবেলা আমাদের বাসায় ঠিকই গোপন কাপড় পরে উনি আসছে নানির বডি দেখতে। এইটাই মানে এই ফ্যামিলি স্টোরিগুলো আসলে প্রুফ করে যে ওই কারেজেসটা যেটা আমরা যে মানে মানুষ দেখেছে বাট আমরা ইন্টারনালাইজ করতে পারছিলাম যে ওয়াও। আর আমি একটা গল্প লিখেছিলাম ওনার জন্য, স্পেশালি উনি মারা যাওয়ার কয়েকদিন পরে, এক্সপ্লেনিং ওই দিনটা আমি রিয়েলাইজ করি যে ওনার ভিতরে একটা এই যে কারেজ, এই বিলিভ যে দেশের জন্য করতে লাগবে, এটা কিন্তু এক জায়গা থেকে আসছে। বিকজ শি ওয়াজ অ্যাকচুয়ালি হাউস ওয়াইফ বিফোর দ্যাট। আমরা তো ওনাকে তো মামি হিসাবে জানতাম। অল শি ডিড ওয়াজ আমরা বাসায় যেতাম, ওনার বাসায়, উনি আমাদের বাসায় আসতো, আমি খালাদের বাসায় আসতো। দ্যাট ওয়াজ হার লাইফ আনটিল 1981, দ্যাট ওয়াজ হার লাইফ। ওনার কিন্তু আর অন্য কোনো কিছু ছিল না। বাট এইটার থেকে উইদিন 3 or 4 শর্ট ইয়ার্স ওনার যে একটা ট্রান্সফরমেশন আসলো, এই কারেজটা কোথা থেকে আসলো মানে এখন আমি ওটা বুঝে উঠতে পারি না যে এইভাবে এত মানে একটা ফিয়ার্সনেস আসলো। কিন্তু এই ফিয়ার্সনেসটা কার জন্যে? এই ফিয়ার্সনেসটা কিন্তু উনি পাইছে দেশের জন্য, অবশ্যই, রাইট? কিন্তু এই জিনিসটা যদি মানে আমি আমার ফ্যামিলি মেম্বারের সাথে আলাপ করি যে আসলে তো ওনার এই স্ট্রাগলটা করার দরকারও ছিল না, কিন্তু কেন করছে? উনি তো দেশের জন্য করছে। জি জি, she got enough মানে being a president's widow, she got enough from the মানে ওনাকে বাসা দেওয়া হয়েছে, সব কিছু all the মানে benefits a president should get was given to her. So ওনাকে তো এই জিনিসগুলো করার দরকার ছিল না, yet she realized যে আমি না করলে কে করবে? এই যে এই ভ্যাকিউমটা প্রেসিডেন্ট জিয়া রেখে গেছিল যে somebody has to do it, and so she built that courage in her. And she worked the rest of her life until her dying breath for the country, for Bangladesh. একদম চমৎকার সুন্দরভাবে আপনি স্মৃতিচারণ করেছেন। এবার একটু আমরা সোহেল ভাইয়ের কাছে যাই। ভাইয়া, আমরা দেখছি যে আমরা গ্লোবাল বাংলাদেশ অ্যালায়েন্স বা জিবিএ যেটা আপনারা প্রতিষ্ঠা করেছেন, সেটার উদ্দেশ্য কি ছিল? জিবিএ গ্লোবাল বাংলাদেশি অ্যালায়েন্স, তো এই সংগঠনটি একটি লাইক গ্লোবাল পার্সপেক্টিভে করা হয়েছে। আমাদের ইউএসএ, ইউকে এবং অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের যারা আইটিতে ইন্টেলেকচুয়াল আছে বা ইউএসএর মেইন স্ট্রিমের সাথে যারা কাজ করে, তো তাদেরকে সমন্বয় করে বাংলাদেশে কিভাবে সত্যিকারভাবে একটা বাংলাদেশের জব বলেন, তারপর ইকোনমি বলেন, তারপরে হচ্ছে যে অন্যান্য যেসব ব্যাপারগুলো আছে, বিশেষ করে ইউএস ককাসের সাথে কিভাবে কানেক্টিভিটি করা যায়, তো তারই আলোকে আজ থেকে প্রায় 3-4 মাস আগে জনাব মিজান চৌধুরী, কাউসার চৌধুরী, আমি নিজে এবং আরেকজন আছে আমাদের, তো আমরা এই 4 জনে ইনিশিয়ালি এই জিনিসটা নিয়ে কথাবার্তা বলি। একটা পর যারা অনেকেই যুক্ত হয়েছেন, তো তারই ধারাবাহিকতায় মূলত আজকের মনে করেন এই জিবিএ। তো মিজান চৌধুরী উনি সর্বাত্মকভাবে কাজ করেছেন এটার জন্য, আমাদের সদস্য কাউসার ভাই করেছেন, আমি নিজেও কিন্তু এই প্রোগ্রামের জন্য কিন্তু এবার দেশে আসা, এবং আমাদের সম্মানিত মাহিদুর রহমান ভাই এই সংগঠনটির প্রধান উপদেষ্টা। তো উনার আন্তরিক প্রচেষ্টা এবং ওনার সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে কিন্তু আজকে আমরা কাউসার ভাই সহ মিজান ভাই সহ সুন্দর একটা প্রোগ্রাম আমরা করতে পেরেছি। এবং আমাদের মাহিদ ভাই আমাকে মাত্রই স্মরণ করে দিলেন, তো কিছুদিন আগে আপনারা হয়তো খেয়াল করেছেন ইউএস এর 5 জন কংগ্রেসম্যান তারা বাংলাদেশের ব্যাপারে একটা চিঠি ইস্যু করেছিল বাংলাদেশ সরকারের প্রতি। তো সেই চিঠিটি যদিও অনেকটা বেগ ছিল, তারা ডিরেক্টলি সরকারের বিরুদ্ধে কিছু বলেনি, বাট তারা ইনক্লুসিভিটির কথা মেনশন করেছিল। কিন্তু আসলে বাংলাদেশে যে জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে যে একটা ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে এবং যে গত প্রায় 17 বছরের যে নির্যাতন নিপীড়ন চলেছিল বাংলাদেশের সাধারণ মানুষের উপর, বিএনপি না সর্বস্তরের মানুষ কিন্তু সেই সরকারের নিগ্রহের শিকার হয়েছিলেন। তো সেই জিনিসগুলো কিন্তু ওইভাবে তারা হয়তো তাদেরকে পৌঁছানো হয়নি। তো এই জিনিসটাকে সত্যিকারভাবে তাদের কাছে পৌঁছানোর জন্য আমাদের মিজান ভাই, উনি এবং কাউসার ভাই আমরা সবাই একটা তাদের সাথে কন্ট্যাক্ট করি এবং আমরা একটা চিঠি ইস্যু করি যে জিবিএর ব্যানার থেকে, জিবিএর আমরা লেটার হেড ইউজ করে, এবং তারা কনফার্ম করেছে, তারা ব্রিফড হয়েছে এবং তারা আমাদের সাথে যোগাযোগ করেছে। মিজান ভাইকে তারা কনফার্ম করেছে যে হ্যাঁ তারা আসলে ওইভাবে সত্যিকারভাবে আগে বুঝতে পারেনি, বাট এই নিউজগুলো আমরা তাদের কাছে পৌঁছে দিয়েছি। সো এটাও কিন্তু জিবিএর একটা বড় অর্জন যে আমরা যে প্রবাসী থেকে কাজ করতেছি, আমরা কিন্তু বসে নেই। আমাদের কথা হচ্ছে যে জুলাই বিপ্লবের বিভিন্ন পক্ষ থাকবে, বিভিন্ন ধরনের মতপক্ষ থাকবে, কিন্তু দিন শেষে জুলাই বিপ্লব যারাই ধারণ করে তারা যেন সবাই একত্রে থাকে এবং সকলে মিলে সঠিকভাবে যেন বাংলাদেশের ব্যাপারগুলো যেন বাইরে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, আমরা এই পর্যায়ে একটা বিরতি নিতে চাই। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন, ফিরছি একটু পরেই। দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা এবার চলে যাচ্ছি আমাদের সকলের প্রিয় স্যার জনাব
আপনি আসলে আমাদের সম্মানের এমন একটা জায়গার মানুষ, আপনাকে যতই ভাই বলার চেষ্টা করি না কেন, আমার বিনয় বা আপনার প্রতি আমার শ্রদ্ধাবোধ কখনোই আপনাকে ভাই বলতে দিচ্ছে না। স্যারই বলতে চাই আপনাকে। মাহিদুর রহমান স্যার, এই যে দেশের বাইরের মানুষ বেগম জিয়ার যে চলে যাওয়া এই শূন্যতাটাকে আসলে কিভাবে দেখছে প্রবাসীরা? যখন জীবিত থাকেন তখন কিছু কাজ যখন করেন সেটা অনেক সময় এটা হয়তো মানুষ বুঝতে পারে না, কিন্তু মরে যাওয়ার পরে সেটা মানুষ বুঝতে পারে কম্পেয়ার করে যে উনি কি ধরনের মানুষ ছিলেন। একদম। আল্লাহর একটা বিশেষ রহমত ওনার উপরে ছিল যে ওনাকে কিভাবে আল্লাহ, প্রতিটা সরকার ওনাকে অসম্মান করার জন্য অনেক চেষ্টা করেছে, জি। ওনাকে দেশ ছাড়ানোর জন্য অনেক ষড়যন্ত্র করেছে। যেমনটা আমরা শুনছিলাম একটু আগেও। একটু আগে যেটা আমরা বলেছিলাম, কিন্তু ওনাকে আল্লাহ রব্বুল আলমিন যেভাবে সম্মানিত করেছেন, এই সম্মানটুকু কিন্তু এমনি আসে নাই। ওনার কৃতকর্ম, ওনার যে সিনসিয়ারিটি, ওনার অনেস্টি এবং গড ফেয়ারিং যে একটা ওনার একটি মাইন্ডসেট যেটা ছিল, আখিরাতের প্রতি ওনার বিশ্বাস, যেভাবে ওনার স্বামীর ছিল আমাদের নেতা, তেমনি ওনারও ছিল। ওনার সন্তান জনাব তারেক রহমান সাহেবেরও এইভাবে আছে। আমি কারণ পার্সোনালি আমি তারেক সাহেবকে 97 সাল থেকে খুব ঘনিষ্ঠভাবে চিনি, জানি পারিবারিকভাবে। এই পরিবারটা হলো বাংলাদেশের জন্য একটা অ্যাসেট। বেসিক্যালি এই জিয়া পরিবার বা জিয়াউর রহমান সাহেবের জন্ম হয়েছিল বাংলাদেশের জন্যই, এবং হি সার্ভড বাংলাদেশ, হি ডাইড ফর বাংলাদেশ, অ্যান্ড হি হ্যাজ গিভেন এভরিথিং ইন হিজ লাইফ ফর বাংলাদেশ পিপুল ইন বাংলাদেশ। ক্ষণজন্মা একজন পুরুষ সত্যিকার অর্থে। তো প্রবাসীরা অত্যন্ত মর্মাহত এই জন্য, উনি যখন যেখানেই যেতেন সেই জায়গাটাকে আলোকিত করে ফেলতেন। ওনার চেহারার মধ্যে একটা নুরানি চেহারা ছিল, দেশপ্রেম এবং যে আল্লাহর প্রতি ভয়, ভালোবাসা মানুষের প্রতি, সেগুলাই মানুষকে অনেক আকৃষ্ট করত। উনি অত্যন্ত সাবলীল একজন বিনয়ী নেত্রী ছিলেন। ওনার মধ্যে কোনো শান গরিমা এগুলো কিছুই ছিল না। উনি একজন ডাউন টু আর্থ একজন মানুষ ছিলেন। এইসব কারণেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হ্যাজ গিভেন হার এ রিওয়ার্ড of love and respect from all over the community in every sector of life. আপনি দেখেন ওনার অপোজিশনও কীভাবে ওনার জন্য ফিলিং করেছে, এবং গোটা বিশ্ব থেকে কীভাবে কন্ডোলেন্স আসছে ওনাকে প্রেজ করে। তো এর চেয়ে আমি মনে করি না যে একজন নেত্রী এর চেয়ে বেশি, বা নেতাই যেই হোক, এর চেয়ে বেশি পাওয়ার কিছুই না। অনেক কিছু পেয়েছেন আমাদের নেত্রী, এবং বিশেষ করে উনি একজন বাংলাদেশের গৃহবধূ থেকে একজন রাজনীতিবিদ। তার যে মানে এই যে বর্ণাঢ্য রাজনীতির ইতিহাস, ওনার যে কন্ট্রিবিউশন, যে মহিলাদেরকে এম্পাওয়ারিং করা, যে আপনার বিশেষ করে মহিলাদের যে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা করে দেওয়া, তাদেরকে এডুকেট করে নিয়ে আসা সমাজে, তাদেরকে একটা ভালো অবস্থানে যাতে তারা ভালো চাকরি করতে পারে। দ্যাট ভিউ কেম ফ্রম দি, যে এটা আমাদের ইসলাম ধর্মে আছে, গিভ মি এ গুড মাদার এন্ড আইল গিভ ইউ এ গুড নেশন, গিভ মি অ্যান এডুকেটেড মাদার এন্ড আইল গিভ ইউ এ গুড নেশন। আসলে তার অনুসারী যারা স্যার, তাদেরকে বা আসলে আলাদা করাই যায় তাদের আচরণের কারণে। এই যে আজকে আমাদের সেটে আপনারা 3 জন মানুষ বসে আছেন, আপনারা যে তার আদর্শের মানুষ, এটা কিন্তু আপনাদের আচরণ, শান্ত সৌম্য ভদ্র ব্যবহার, যেটা এই জায়গাটা থেকে খুব পরিষ্কারভাবে ধরাই পড়ে আসলে, তাই না? আমি কগনিটিভ লার্নিং এটা মনে হয় আশপাশ থেকে শিখেছেন। আহমেদ সোহেল ভাইয়ের কাছে জানতে চাইবো যে ভাইয়া, বিদেশে তো বাংলাদেশিদের অনেকেই কর্মরত আছে, তাদের দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক পরিসরে তাদের যে পরিচিতি সেটা বাড়ানো নিয়ে আপনারা কি ভাবছেন? আমি আসলে আপনাকে একটি কথা এখানে মেনশন করতে চাই আপনার মাধ্যমে, সেটি হচ্ছে যে বিদেশে যে আমাদের যে এক্সপেক্টেড যে কমিউনিটি আছে, এবং যারা মানে বাংলাদেশের সত্যিকারভাবে বাংলাদেশকে ভালোবাসে, মনে প্রাণে ধারণ করে, তারা আসলে বিদেশের বাড়িতে পড়ে থাকলেও তাদের মনটা কিন্তু সবসময় দেশে পড়ে থাকে। আমরা এই মাটি এবং মানুষের সন্তান, রাইট? সো এই মাটির সাথে আমাদের কানেক্টিভিটি। আজকে দেখেন এই যে জিবিএর একটি প্রোগ্রামের জন্য আমি কিন্তু একটা গভর্নমেন্ট জব করি, এবং আমি একজন মিডিয়া কর্মী, বাই দ্য ওয়ে। আমি বাংলাদেশ নর্থ আমেরিকার সাথে কাজ করি, বাংলাদেশ নর্থ আমেরিকার দায়িত্বে আছি। আমি একটা গভর্নমেন্ট জব করেও শুধু দেশের টানে, এই যে দেশে আমরা এই গ্লোবাল বাংলাদেশে অ্যালায়েন্স করেছি, শুধু ওই একটা জিনিসের জন্য আমি এবার আসা। আচ্ছা, তো আপনি জেনে খুশি হবেন যে আমাদের যে গণতন্ত্রের মানে আমি বলবো যে প্রতীক, এবং ওনার সাথে আমার মনে হয় যে দক্ষিণ এশিয়ার অন্য কোনো নেতার তুলনা হয় না। আমি বলবো সারা বিশ্বের তুলনা হয় না একজন মহিষী নারী হিসাবে। বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী। তো আমরা যখন জিবিএর মাধ্যমে ওনার মৃত্যুর পরে আমরা যোগাযোগ করলাম, এবং স্টেট সিনেটর যে আছে, নিউ ইয়র্ক স্টেট সিনেটর, অনেক পপুলার একজন পার্সন, টবি। তো সেই টবির মাধ্যমে আমরা কিন্তু প্রক্লামেশন নিয়ে আসছি, এই জিবিএ আমাদের
সম্মানিত কো চেয়ারম্যান মিজান চৌধুরীর নেতৃত্বে আমরা যোগাযোগ করি এবং স্টেট থেকে একটা প্রক্লেমেশন বেগম খালেদা জিয়ার উপরে দিয়েছে। সো এটা কিন্তু একটা বড় অর্জন, এই যে জিবি এর মাধ্যমে একটা কাজ শুরু করেছি এবং বিএটিসি আরেকটি সংগঠন যে বাংলাদেশি আমেরিকান ট্যাগ কোয়ালিশন, তো এই সংগঠনটিও কিন্তু আমি মিজান চৌধুরী ফাউন্ডিং প্রেসিডেন্ট, আমি ফাউন্ডিং সেক্রেটারি। তো ওই বিএটিসির মাধ্যমে কিন্তু আমরা অনেক আমাদের যারা প্রফেশনাল আছে আইটিতে কাজ করে, বিভিন্ন সেক্টরে কাজ করে, তাদেরকে সত্যিকারভাবে একত্র করে আমরা দেশের স্বার্থে এবং তারা কিভাবে পেশাদারিত্বের সাথে একটা মানে কমিউনিকেশন ডেভেলপ করে এবং মূল ধারার সাথে কিভাবে কাজ করতে পারে। কারণ আপনি দেখেন ইউএসএ কিন্তু আপনার প্রায় 8 থেকে 10 লক্ষ বাঙালি আছে, তাদের মধ্যে অনেকেই কিন্তু বিভিন্নভাবে কাজ করে, কোনো কাজে ছোট না ইউএস এর পার্সপেক্টিভে। বাট আমরা যারা আসলে বাংলাদেশের মানুষ কিন্তু অনেক ট্যালেন্ট, তারা কিন্তু চাইলে অনেক ভালো কিছু করতে পারে, অল্প সময় কিন্তু তারা কিন্তু যে কোনো কিছু কুইক লার্নার, রাইট? তো তারই ধারাবাহিকতা যদি একটু প্রপার ট্রেনিং দেওয়া যায় বা তাদেরকে যদি সত্যিকারভাবে একটা গাইডেন্স দেওয়া যায়, তারা আইটিতে ভালো ভালো জায়গায় কিন্তু জব করতে পারে। সো সেই ধারাবাহিকতায় বা তাকে উদ্দেশ্য করে কিন্তু আমাদের এই সংগঠনটি করা। বাংলাদেশ আসলে আইটিতে বাংলাদেশের ছেলেমেয়েরা ভালো করছেও, কিন্তু আমরা চাচ্ছি যে এটা পরিমাণটা যেন বাড়ে। ঠিক এই জায়গাতে কাসার ভাইয়ের কাছে যাচ্ছি, এই যে পরিমাণটা বাড়ানোর চেষ্টা করছি আমরা, এটার জন্য কি ধরনের অ্যাক্টিভিটি আপনারা পরিচালনা করছেন? আচ্ছা, এটা ভেরি ইন্টারেস্টিং বিকজ আমি ওই আমাদের যে জুলাই 15-তে যে কংগ্রেশনাল ব্রিফিংটা হলো, ওখানে আমি এইটা আমার স্পিচে ক্লোজিং স্পিচটা আমার ছিল, ওইটা আমি দিয়েছিলাম। এখানে এক্সপ্লেন করি যে দেখেন এখানে আমাদের বাংলাদেশ থেকে অ্যাভারেজে 17,000 স্টুডেন্টস যাচ্ছে ইয়ারলি টু দ্য ইউএস F1 ভিসাতে। তা আমরা যদি আমাদের নেবারদের সাথে চিন্তা করি in terms of population and our GDP is the same, তা আমাদের বাংলাদেশ থেকে every year 60,000 স্টুডেন্ট যাওয়ার উচিত, ঠিক আছে? সো ইয়েট আমরা এখানে 1/3ও করতে পারছি। তো এখানে একটা গ্যাপিং আছে। সো গ্যাপিংটা নট অনলি যে বাংলাদেশ থেকে যে একটা প্রবলেম হচ্ছে, যে যেরকম ইন্ডিয়ান গভর্নমেন্ট ওরা ইন্টারনালি অনেক ভালো কাজ করছে নিজেদের দেশের জন্য, রাইট? তো এখানে ওরা একটা কাজ করেছে যে একটা স্টুডেন্টদের জন্য যারা বিদেশে যাবে ওয়েটিং করে দে আর গিভিং দেম আ লোন। আচ্ছা, ওকে, সো ইটস এ 7% ইন্টারেস্ট অনলি। আচ্ছা, ইন্টারেস্ট রেট অ্যান্ড ইউ উইল পে 4 বছর তুমি তোমার ডিগ্রি করবে আন্ডার গ্রাজুয়েটের জন্য, তারপর 1 বছর গ্রেস পিরিয়ড, তারপর তুমি তোমার ওয়েজ থেকে আমরা কেটে নিব। আচ্ছা, সো এইরকম ফার্স্ট অফ অল এরকম একটা জিনিস উই শুড অলসো বি অ্যাপ্লাইং। তো আমি এই পলিসিটা নিয়ে আমি একটু মানে কথা বলবো ইনশাআল্লাহ পরে। আচ্ছা, to try to see if we can মানে the future government will implement that. এই জায়গা থেকে আমরা সোহেল ভাইয়ের কাছে আবারও যাচ্ছি। ভাইয়া যেমনটা বলছিলেন যে ইউথদেরকে নিয়েই কাজ করা হচ্ছে এবং তাদের ডেভেলপমেন্টের জন্য কাজ করা হচ্ছে, কিন্তু এই যে ডেভেলপমেন্টের কোন কোন এরিয়া নিয়ে আপনারা আসলে ফোকাস করছেন? বাংলাদেশি আমেরিকান ট্যাগ খুব কোয়ালিশন, ছোট্ট করে শুনবো, আমরা আয়োজনের একদমই শেষ পর্যায়ে হ্যাঁ, আছি। বাংলাদেশি আমেরিকান ট্যাগ কোয়ালিশনের মাধ্যমে আমরা কিন্তু আপনি জানেন যে বর্তমান বিশ্বে এআই এমনভাবে স্প্রেড করছে এবং প্রতিটা সেক্টরে কিন্তু এআই বেসড জবগুলো আপনার তারা রিকোয়ার করছে। তো তারই ধারাবাহিকতায় আমরা বিএটিসি থেকে আইটিতে ট্রেনিং দেওয়া, তারপরে এআই এর ব্যাপারে সবাইকে মানে একটু তাদেরকে দিক নির্দেশনা দেওয়া, গাইডেন্স দেওয়া। এবং বিএটিসি কিছুদিন আগে নিউ ইয়র্কে একটি প্রোগ্রাম হয়েছে, আমাদের চেয়ারপারসন উপদেষ্টা জনাব মাহিদুর রহমান উনি কিন্তু চিফ গেস্ট হিসেবে ছিলেন, বিএটিসির সাথে ওনার কানেক্টিভিটি আছে। তো উনি দেখেছেন যে আমাদের ওখানে যারাই কাজ করে তারা সত্যিকারভাবে আসলে আমাদের যে ইউথ যারা আছে তাদেরকে কিভাবে প্রপার গাইডেন্স দেওয়া যায়। এবং অনেকে কিন্তু এখানে গ্র্যাজুয়েশন করেছে, আপনার মনে করেন আমি নিজেও কিউনি থেকে গ্র্যাজুয়েশন করেছি, কিন্তু গ্র্যাজুয়েশন করার পরে হয় কি আপনি কিন্তু ইউএসএতে জব পাওয়াটা কিন্তু অনেক টাফ হয়ে যায় যদি আপনার ওই ধরনের স্কিল না থাকে, রাইট? আপনাকে ইন্টার্ন করতে হবে। এখন অনেকে আমাদের মধ্যে ইন্টার্ন করতে চায় না, কারণ ইন্টার্ন তো ফ্রি করতে হয়। তো সেক্ষেত্রে 3 মাসের একটা যদি তাদেরকে সাপোর্ট দেওয়া যায় বা সামান্য টাকা দিয়েও যদি তাদেরকে একটা ইন্টার্নের অপরচুনিটি করে দেওয়া যায়, তারা সত্যিকারভাবে কিন্তু 3 মাসের একটা ট্রেনিং এর মাধ্যমে বা 6 মাসের ট্রেনিং এর মাধ্যমে তারা কিন্তু খুব ভালো 6 ফিগার বা বা গুড 6 ফিগার জব। আসলে 3 মাস বা 6 মাসে আমার কাছে মনে হয় যে কাজটা সে পরিমাণ আসলে শিখে ফেলা সম্ভব কি সম্ভব না সেটা আলাদা কথা, কিন্তু একটা টেস্ট তৈরি হয়, একটা টেস্ট তৈরি হয়, এই গাইডলাইনে আমাদেরকে যেতে হবে। এবং জবের ক্ষেত্রে যখনই মনে করেন যে আপনার একটা জব পেয়ে যায়, ইউএসএ তে একটা ভালো সুবিধা হচ্ছে কি আপনি যখনই কোনো একটা কাজ করবেন তখন কিন্তু আপনাকে 1 মাস বা অ্যাটলিস্ট 2 উইকস এর একটা শ্যাডো দেওয়া হয়। একটা এক্সপার্ট লোক আপনার পাশে বসবে, আপনাকে কাজগুলো দেখিয়ে দিবে, যে কোনো ধরনের টুলস, আপনার এআই টুলস হোক কিংবা টিকেটিং টুলস হোক অথবা অন্য যে কোনো কিছুই তারা কিন্তু ওইভাবে ট্রেনিংটা পায়। সো দে ক্যান অ্যাকচুয়ালি গেট
learn everything right from the beginning. They don't have to know একদমই, things একদমই। like from before. So it's a very great opportunity for us. একদমই সোহেল ভাই, আপনাদের এই সুন্দর চিন্তাগুলো আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে নিশ্চয়ই। আমরা অনেক কিছু জানলাম। আমরা শুরু করেছিলাম স্যার আপনাকে দিয়ে এবং শেষও করতে চাই আপনাকে দিয়ে। আজকে তরুণ প্রজন্ম নিয়েই কথা হচ্ছে এবং ইউথদের যে ডেভেলপমেন্ট সেটা নিয়েই কথা হচ্ছে। বেগম জিয়া এবং তার আদর্শ আসলে তরুণ প্রজন্ম বা এই সময় দেশের বাইরে যারা আছে তাদেরকে কতখানি অনুপ্রাণিত করছে? তরুণ রইল আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ। জি, এটা আমাদের বিএনপির রাজনীতিতে ওয়ান অফ দি মোস্ট প্রায়োরিটাইজ একটা আমাদের কর্মকাণ্ড আছে। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব এই বিষয় নিয়ে খুবই চিন্তা করেন সবসময়, তার তরুণদেরকে, ইয়াং জেনারেশনকে কীভাবে এঙ্গেজ করতে পারে। তো সেই নিয়ে ওনার বিভিন্ন যে 31 দফা যে উনি প্রণয়ন করেছেন জাতির উদ্দেশ্যে, নির্বাচনে বিজয়ী হলে ইনশাল্লাহ উনি সরকারে গেলে সেই সব 31 দফা বাস্তবায়নের মাধ্যমে আমাদের তরুণদেরকে আগামীতে কর্মস্থান যোগান করা বা আপনার স্কিল বেসড এডুকেশন, যেটা কাউসার ভাই বলছেন, উনিও বলছেন, আমাদের সব কিছুই মিলিয়ে মানে একটা দেশের অ্যাসেট কারা মানুষ, মানুষদেরকে আপনার স্কিল বেসড এডুকেশন দেওয়া, একাডেমিক এডুকেশনের সাথে সাথে ইউ হ্যাভ টু ক্রিয়েট। আমরা যখন বিদেশে থাকি আমরা দেখছি when you apply for a job, তারা একটা জিনিস সেখানে একটা এক্সট্রা কোয়েশ্চন রাখে, হোয়াট ইজ ইয়ার জব এক্সপিরিয়েন্স। তো স্কিল যদি থাকে, একাডেমিক এডুকেশনের সাথে স্কিল বেসড এডুকেশন যদি আপনার থাকে, তখন ইউ ক্যান এনশিওর এ জব নো ম্যাটার হোয়ার ইউ আর। এখানে প্লাম্বারের প্রয়োজন আছে, ইলেকট্রিশিয়ানের প্রয়োজন আছে, নার্সিংয়ের প্রয়োজন আছে, বিভিন্ন মানে স্কিল বেসড ওয়ার্কারের প্রয়োজন। এই জন্য জিবিএ যে কাজগুলো করতেছে আমেরিকা থেকে, they are trying to inspire our young generation to go for this. ইনশাল্লাহ আমরা যারা বিদেশে থাকি, আমি মনে করি যে বিকজ আমরা আমাদের মাতৃভূমিকে আমরা সবসময় দেখি না, আমরা অনেক দূরে থাকি, বাট উই ফিল দ্যাট উই আর ভেরি মাচ ইন টাচ বাই হার্ট উইথ আওয়ার একদম এই কথার পরে আসলে আর কোনো কিছুই চলে না। যে সুতরাং এই দেশের জন্য আমরা কিছু করব। আমরা আগামীতে যদি, আমি যেহেতু বিএনপি করি, আমি আমার নেতাকে নিয়ে আমি একটু শেষ করতে চাই। জি, আমাদের নেতা যে কথাগুলো বলেন, ওনার পরিকল্পনা আছে, স্বপ্নে দেখা মানুষের আছে, ভিশন থাকে মানুষের, বাট হি হ্যাড সাম প্ল্যানস and he want to implement it if he goes into, if he gets the chance to run the country in the government. তো একটা গুড গভর্নেন্স তৈরি করার মাধ্যমে স্কিল যোগ্য মানুষদেরকে নিয়ে যোগ্য স্থানে বসাবেন এবং তাদের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামীতে ওনার যেসব প্ল্যান যেগুলো আছে সেটা বাস্তবায়ন করলে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশে আগামীতে একটি সুন্দর উন্নয়নমূলক একটি রাষ্ট্র হবে এবং আধুনিক রাষ্ট্র যেটা তৈরি করার চেষ্টা করেন, যেটা আমরা গত 18-19 বছর আমরা মিস করেছি মঈনফখর থেকে ধরে। মানে সেখানে রাষ্ট্র পরিচালনা করার সুযোগ ছিল না, রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ ছিল না। উই লস্ট এ গ্রেট টাইম। মানে 17-18 বছর একটা জাতির জন্য অনেক সময়, সেগুলো আমরা হারিয়েছি। একদমই তাই। আগামী নির্বাচনটা, আমি শেষ কথাটা যেটা বলতে চাচ্ছি, এই যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন জাতির জন্য, গণতন্ত্রের জন্য। এই নির্বাচন অনেকেই চেষ্টা করতেছে নির্বাচন যাতে না হয়, সেদিকে আমি সবাইকে আহ্বান করব। দেখেন, এই দেশটা আমাদের, দেশের কল্যাণ করা এটা আমাদের দায়িত্ব, একক কোনো ব্যক্তির অথবা কোনো দলের নয়। এই দেশটাকে রক্ষা করতে হইলে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন প্রয়োজন এবং এই সুন্দর দিনের দিকে আসলে আপনাদের হাত ধরে এগিয়ে যাবে পৃথিবীর সকল সুচিন্তা এবং সুন্দর চেতনাগুলো আসলে উজ্জীবিত হোক। অনেক শুভকামনা, ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কাউসার ভাই, একদমই বিদায় নেবার সময়। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ। দর্শক, আজকের প্রবাসে পরবাসের এই বিশেষ স্মৃতিচারণে আমরা ফিরে তাকালাম এক মানবিক এবং দূরদর্শী নেতৃত্বের দিকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দিকে। প্রবাসীদের প্রতি তার ভালোবাসা এবং সম্মান এবং অন্তর্ভুক্তির দর্শন আজও প্রবাসী সমাজের অনুপ্রেরণা হয়ে আছে। জিবিএ এবং বিএটিসি এর মতো সংগঠনগুলোর কার্যক্রমে আমরা দেখতে পাই সেই ভাবনারই ধারাবাহিক প্রতিফলন, যেখানে প্রবাসীরা শুধু রেমিটেন্স প্রেরণকারী নয় এবং রাষ্ট্রের অংশীদারও তারা। দেশনেত্রী আজ আমাদের মাঝে না থাকলেও তার আদর্শ এবং প্রবাসী ভাবনা এবং জাতীয় ঐক্যের দর্শন বেঁচে থাকবে প্রবাসী সমাজের নেতৃত্ব, কর্ম এবং দায়বদ্ধতায়। এই বিশ্বাস নিয়ে আজকে বিদায় নিচ্ছি আমি মাসুক সিদ্দিক। সকলকে ধন্যবাদ আমাদের আজকের এই আয়োজনে থাকার জন্য।